রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান, প্রধান উপদেষ্টার ৭ দফা প্রস্তাব পেশ। গণতন্ত্র যাত্রায় যে কোনো বাধা প্রতিহত করবে জনগণ, বলছে বিএনপি। পিআর সহ ৫ দফা দাবিতে জামায়াতের যুগপথ কর্মসূচি। বান্দরবান সংসদীয় আসনে ভালো করতে মরিয়া বিএনপি জামায়াত, প্রত্যাশা রয়েছে জনসংহতি সমিতির। দল গোছাতে ব্যস্ত এনসিপি। চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে এনসিপি ও জাতীয় লীগ, জানালো নির্বাচন কমিশন। তালিকায় শাপলা না থাকায় প্রতীক নিয়ে হয়নি সিদ্ধান্ত। চট্টগ্রাম বন্দর গতিশীল করতে অফটকে খালাসযোগ্য পণ্য ৩৮ থেকে বেড়ে ৬৫, সিদ্ধান্ত চাপিয়ে দিলে নেতিবাচক প্রভাবের শঙ্কা। কয়েক বছরের মন্দা ছাপিয়ে এবার দুর্গাপুজোয় জমজমাট পোশাকের বাজার, ২০% বেড়েছে বেচাকেনা, কালেকশনেও নতুনত্ব। এবং দুর্নীতির আখড়া কুষ্টিতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গ্রামীণ সড়ক সংস্কারের নামে লুটপাটের মহোৎসব, দেখার কেউ নেই। সংবাদ সকালে শুনছিলেন শিরোনামগুলো, আপনাদের সঙ্গে আছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান দ্রুত প্রত্যাবাসন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা, মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে যোগ দিয়ে এ আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনের ৭ দফা প্রস্তাব তুলে ধরেন তিনি। সাইদুর জামানের রিপোর্ট। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা, মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেন, ৮ বছর ধরে ভাসছে অনিশ্চয়তার সাগরে লাখো রোহিঙ্গা। আন্তর্জাতিক তহবিলের ঘাটতিতে শরণার্থীদের মানবিক সহায়তাও হুমকির মুখে। সংকটের সূত্রপাত মিয়ানমারে, সমাধানও সেখানে। আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর আহ্বানে চাপ দিতে হবে। রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করে দ্রুত প্রত্যাবাসন শুরু করতে হবে। সাম্প্রতিক সংঘাত থেকে পালিয়ে যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদের দ্রুত ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগতভাবে ক্ষতিগ্রস্ত। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বেড়েছে। সংকট দীর্ঘায়িত হলে শুধু মানবিক বিপর্যয় না, আঞ্চলিক স্থিতিশীলতাও হুমকির মুখে পড়বে। তাই দেরি না করে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই পদক্ষেপ নিতে হবে। এর আগে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা সংকটের মধ্যেও ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। এতে পরিবেশগত ও সামাজিকভাবে বিপর্যয়ের সম্মুখীন দেশ। গেল ৮ বছর ধরে রোহিঙ্গা নিয়ে কোনো উদ্যোগ নেয়নি মিয়ানমার। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও সুদানের পরিস্থিতির মধ্যে রোহিঙ্গা ইস্যুটি যেন আন্তর্জাতিক মনোযোগ না হারায়, এ বিষয়ে সচেতনতা বাড়াতেই কাজ করছে বাংলাদেশ। রোহিঙ্গাদের আর অপেক্ষা নয়, বাড়ি ফেরার পথ খুলে দিতে হবে এখনই। সংকট সমাধানে বাংলাদেশ সরকার সবসময় প্রস্তুত। সাইদুর জামান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশি বিদেশি যারাই গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করবে, জনগণ ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, পিআর পদ্ধতির নির্বাচন নয়, জনসংযোগের পিআরে বিশ্বাস করে বিএনপি। এদিকে দেশকে কারো উপনিবেশ বানাতে দেয়া হবে না বলে মন্তব্য করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সাইফুল রিপনের প্রতিবেদন। জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে দোয়া ও মোনাজাতের আয়োজন করে বিএনপির অঙ্গ সংগঠনটি। এতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নেতাকর্মীরা অভিযোগ করেন, দেশ নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। ধর্ম নিয়ে রাজনীতি করছে একটি রাজনৈতিক দল। যখনই বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে এগিয়ে যায়, তখনই এই আন্তর্জাতিক চক্র আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং সেই ষড়যন্ত্রের মধ্যেই আমাদের স্বাধীনতার বিপক্ষে যেসব রাজনৈতিক দলগুলো ছিল তারা আবার তার সহযোগিতা করে। এখনো তার কোনো ব্যত্যয় হচ্ছে না। সালাউদ্দিন আহমদ বলেন, গণতন্ত্রের উত্তরণে যারা বাধা দেবে তাদের রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে দেশের জনগণ। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশের জনগণ সংকল্পবদ্ধ। এদেশের গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে এবং কোনো রকমের ষড়যন্ত্র করবে, সে দেশি হোক বিদেশি হোক,
তাদেরকে তারা প্রতিহত করবে। পিআর পদ্ধতির সরকার অস্থিতিশীল হয় দাবি করে সালাউদ্দিন আহমদ বলেন, দেশের অধিকাংশ মানুষ এ পদ্ধতির বিরুদ্ধে। যদি 56% লোক পিআর পদ্ধতি নাই বুঝে, তাহলে 70% লোক কিভাবে পিআর পদ্ধতি চায় সেটা আমাদের বুঝে আসে না। আমরা পিআর মানে মনে করি পাবলিক রিলেশন, আমরা পিআর মানে মনে করি জনসংযোগ। এখন সবাই জনসংযোগে আছে, সেই পিআরে আমরা বিশ্বাস করি। যারা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন মানে পার্মানেন্ট রেস্টলেসনেস প্রতিষ্ঠা করতে চায় তারা সফল হবে না। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে দুর্গাপূজা পরিদর্শনে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পরাজিত শক্তি নাশকতা তৈরির চেষ্টা করছে। কেউ যদি বাংলাদেশকে নয়া উপনিবেশ বানাতে চায়, দিল্লি এবং দিল্লির যারা দাবিদারি করেছে দেশের পরাজিত শক্তি, তারা যদি নয়া উপনিবেশ বানাতে চায়, এদেশে হিন্দু মুসলমান সবাই একযোগে সেটি প্রতিহত করবে। এটা কি কোনো উপনিবেশ বানাতে দেবে না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে দ্বিতীয় ধাপে 12 দিনের যুগপথ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এই কর্মসূচি ঘোষণা করেন। জানান, 1 অক্টোবর থেকে 9 অক্টোবর গণসংযোগ, 10 অক্টোবর গণমিছিল ও 12 অক্টোবর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবে জামায়াত। সরকার যদি জনগণের যৌক্তিক দাবি উপেক্ষা করে এবং বিদ্যমান সমস্যার দ্রুত সমাধান না করে, তাহলে দেশের জনগণ তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য রাজপথে আন্দোলন অব্যাহত রাখতে বাধ্য হবে। আগামীকাল 1 অক্টোবর থেকে 9 অক্টোবর পর্যন্ত সারা দেশে গণসংযোগ কর্মসূচি পালিত হবে। আগামী 10 অক্টোবর রাজধানী সহ সকল বিভাগীয় সদরে গণমিছিল করা হবে। 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্মারকলিপি পেশ করব। বান্দরবান সংসদীয় আসনের নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান দিচ্ছেন বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা। টানা 6 বার আওয়ামী লীগের দখলে থাকা এই আসনটি এবার দখলে নিতে মরিয়া বিএনপি ও জামায়াত। প্রত্যাশা রয়েছে আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতিরও। 3টি দলই ঘটা করে পালন করছে কর্মসূচি। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনও। এদিকে প্রচারে না থাকলেও কমিটি গঠন ও দল গোছাতে ব্যস্ত এনসিপি। সহকর্মী আবুল বাশার নয়নের রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। এরই মধ্যে পার্বত্য জেলা বান্দরবানে বিএনপির হাফ ডজন মনোনয়ন প্রত্যাশী থাকলেও কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নিয়ে একত্রে কাজ করার প্রতিশ্রুতি সবার। মনোনয়ন প্রত্যাশী তালিকার শীর্ষে আছেন জেলা বিএনপির সভাপতি রাজপুত্র সাচিং প্রুজেরি, সাবেক সভাপতি ম্যামাচিং। আলোচনায় পিছিয়ে নেই মোহাম্মদ জাবেদ রেজা ও উম্মে কুলসুম লিনাও। সকলের আস্থাভাজনের ঠিকানা হলো সাচিং প্রুজেরি। ধানের শীষ পেলে তার বিজয় সুনিশ্চিত। ধানের শীষ মার্কায় এখানে যাকে উপযুক্ত মনে করবেন মনোনীত করবেন। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতেও ধানের শীষের জন্য কাজ করে যাব। জনসমর্থন থাকা সত্ত্বেও আমরা অন্তর্কুণ্ডলের কারণে বারে বারে আমরা হেরেছি। আশাবাদী আমি এটা নিরসন করতে পারবো এবং বিপুল ভোটের ব্যবধানে আমরা ধানের শীষ প্রতীকে নির্বাচিত করব। এদিকে দলের একক মনোনয়ন পেয়ে জামাতের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম নাইক্ষংছড়ি, লামা, আলীকদম ও সদর উপজেলায় প্রচারে ব্যস্ত সময় পার করছেন। পাহাড়ি বাঙালির আর্থসামাজিক উন্নয়নে কৃষিভিত্তিক অর্থনীতি, কুটির শিল্প, ইকো ট্যুরিজম নিয়ে কাজ করতে চান তিনি। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার মাধ্যমে এই জনপদকে সাস্টেনেবল ডেভেলপমেন্টের আওতায় এনে বান্দরবানকে একটি উন্নত জেলা হিসেবে পরিণত করা। বান্দরবানে বড় 2 দল ছাপিয়ে আলোচনায় রয়েছে আঞ্চলিক দল জনসংহতি সমিতি। স্থানীয়দের মতে জেএসএস নির্বাচন করলে রুমা, রোয়াংছড়ি ও থানচি সহ ক্ষুদ্র নৃগোষ্ঠী ভোটের বেশ কিছু অংশ তাদের বাক্সে যাবে। নির্বাচনকে জনসংহতি সমিতি আন্দোলনের অংশ হিসেবে মনে করে আমাকে যদি পার্টি নমিনেশন দেয়, আমি অবশ্যই
নির্বাচনে জনগণের মুখোমুখি হবার চেষ্টা করব। নির্বাচনে ইসলামী আন্দোলনের প্রার্থীর নাম ঘোষণা করেছে কেন্দ্র। পাহাড়ি বাঙালির সমান অধিকার নিয়ে কাজ করতে চান দলটির প্রার্থী। সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার এটা প্রতিষ্ঠা করব এবং এখানে পাহাড়ি বাঙালির সবার সম অধিকার যাতে থাকে সেটা চেষ্টা করব। এদিকে জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী মাঠে কাজ শুরু না করলেও দল গোছাতে ব্যস্ত সময় পার করছেন। আমরা প্রথমে জেলা সমন্বয় কমিটি দিয়েছি, এখন উপজেলা কমিটিগুলো গঠন করা হচ্ছে, এরপরে পর্যায়ক্রমিকভাবে ইউনিয়ন এবং ওয়ার্ড ভিত্তিক কমিটিগুলো দেওয়া হবে। সৎ, যোগ্য এবং পরোপকারী ব্যক্তিকে এবার নিজেদের জনপ্রতিনিধি করতে চান ভোটাররা। যিনি হচ্ছে টেন্ডারবাজি থেকে শুরু করে দুর্নীতি থেকে শুরু করে অন্যান্য যে জনগণের সম্পদ লুণ্ঠিত হওয়ার জায়গাটি আছে সেটি যিনি বন্ধ করবেন বলে মনে হয়, এমন একজন লোককে আমরা চাই। বান্দরবান আসনে মোট ভোটার 3,10,037 জন। 1991 সাল থেকে টানা 6 বার এই আসন ছিল আওয়ামী লীগের দখলে। এবার কার কবজায় যায় আসনটি সেটি এখন দেখার বিষয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। শর্ত পূরণ করে নির্বাচন কমিশনের চূড়ান্ত নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। তবে তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি। দলটিকে নতুন প্রতীকের জন্য আবেদন করতে চিঠি দেবে ইসি। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ এসব তথ্য জানান। এ সময় আরও 12টি দলের বিশ্ব অধিকতর অনুসন্ধান হবে বলেও জানান তিনি। জুনায়েদ আল হাবিবের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন আহ্বান করে নির্বাচন কমিশন। এতে 143টি দল নিবন্ধন চেয়ে আবেদন করলেও প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হয় 22টি দল। নির্বাচন কমিশনের সব শর্ত পূরণ করায় প্রাথমিক তালিকায় থাকা 22টি দলের মধ্যে নিবন্ধন পেতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগ। দল দুটির বিষয়ে দাবি আপত্তি জানাতে শিগগিরই গণবিজ্ঞপ্তি জারি করবে কমিশন। দুটো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে, একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর একটা যে বাংলাদেশ জাতীয় লীগ। জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে একটা বিষয় অনিষ্পন্ন আছে, যে ওনারা যে প্রতীকটা চেয়েছেন সে প্রতীকটা আমাদের প্রতীক সংক্রান্ত যে বিধিমালার তফসিলে নেই এবং না থাকার কারণে আমরা ওনাদের কাছে একটা প্রতীক মানে নিশ্চিত করার জন্য আমরা একটা চিঠি দিব। আদালতের রায় থাকায় নিবন্ধন পাবে বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি। আর 12 দলের বিষয়ে আরও অনুসন্ধান করবে ইসি। যথেষ্ট তথ্য প্রমাণ না থাকায় বাকি 7 দলের আবেদন নামঞ্জুর করেছে কমিশন। বাংলাদেশ নিজামী ইসলামী পার্টি এনাদের পক্ষে মাননীয় আদালতের একটা রায় আছে, সে সূত্রে তারা নিবন্ধনযোগ্য। আর 7টা দলকে আমরা মনে করেছি যে তারা যথেষ্ট প্রমাণ আদি দিতে পারেন নাই, সে কারণে তারা আবেদন নামঞ্জুর হবে। আইন অনুযায়ী নিবন্ধন পেতে ইচ্ছুক দলের একটি কেন্দ্রীয় কমিটি, 1/3 জেলা ও 100 উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে 200 ভোটারের সমর্থনের প্রমাণ থাকার শর্ত রয়েছে। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। এনসিপির সঙ্গে নির্বাচন কমিশন বৈষম্যমূলক আচরণ করছে বলে অভিযোগ করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, বর্তমান ইসির অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। মঙ্গলবার রাতে এনসিপির দলীয় কার্যালয়ে এই কথা বলেন তিনি। পাটোয়ারি বলেন, শাপলা প্রতীক না পেলে ভোগান্তি হয় এমন কর্মসূচি দেবে না এনসিপি, বরং আইনের মধ্যেই সংগ্রাম জারি রাখবে। প্রতীক প্রশ্নে কোনো ছাড় নয় জানিয়ে তিনি বলেন, শাপলা পেতে কোনো আইনি বাধা নেই। আমরা নিবন্ধন শাপলা সহ চাই এবং এই ক্ষেত্রে ইসি যদি স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে কাজ না করে তাহলে আমরা মনে করি যে নির্বাচনও সুন্দর এবং সুষ্ঠুভাবে আসলে আয়োজন করা তাদের পক্ষে সম্ভব নয়। বর্তমান যে এক্সিস্টিং ইলেকশন কমিশন রয়েছে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব এবং বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে না। ইলেকশনের পূর্বে এই ইসির যারা কমিশনার রয়েছেন কিছু কমিশনার পদত্যাগ করে যারা নিউট্রাল রয়েছে তাদেরকে নিয়োগ দিতে হবে।
স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলায় চলা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার রাত 11টা থেকে রোববার পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত করেছে যুব ছাত্র জনতা। রাত 8:40 যুব ছাত্র জনতা নামক ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়। মূলত শারদীয় দুর্গোৎসব এবং 8 দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ কর্মসূচি স্থগিতের কথা জানানো হয়। যুব ছাত্র জনতার প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এখনও খাগড়াছড়ি ও গুইমারায় 144 ধারা বহাল রয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক। রাজধানীতে রাতভর অঝোর বৃষ্টিতে তৈরি হয়েছে জলাবদ্ধতা। বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে ভোগান্তিতে পড়েছে নানা শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার দিবাগত রাত 1টার পর শুরু হওয়া বৃষ্টি ভোর পর্যন্ত অব্যাহত থাকে। এ সময় টানা বৃষ্টিতে রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে বৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে ভোর থেকে দুর্ভোগে পড়েন যাত্রী ও পথচারীরা। বৃষ্টিতে রাজধানী নিউ মার্কেট, পল্টন, রামপুরা, কাকরাইল, মিরপুরের কাজীপাড়া, কালশী ও মতিঝিলের বেশ কিছু সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে সরকারি ছুটির দিনও সড়কে যানবাহনের জটলা বাড়ছে। পানির কারণে কিছু স্থানে সিএনজি চালিত অটোরিকশাকে বিকল হতে দেখা গেছে। এর আগে সোমবার রাতে বৃষ্টির আগাম বার্তা দিয়ে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল জানিয়েছিল দেশের ওপর ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমী বৃষ্টিবলয় প্রবাহ। এটি 30 সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে 5 অক্টোবর পর্যন্ত দেশের প্রায় 80% এলাকায় প্রভাব বিস্তার করতে পারে। গর্তনে বাইরে বেড়াতে পারতাছি না, সারা জলের জন্য কাজে কর্ম যাইতে পারতাছি না। এই জল আর জল, কিভাবে আমরা কাজকর্ম করে খামু কোন? এইভাবে কি হয়? রাস্তাঘাট ডুবে গেছে গা, এছাড়া ভাঙ্গা চূড়া, কোন পাড়া দেই কোন না দেই, এইভাবে কি আমরা বুড়া জোলা মানুষ কাজকর্ম করে খাই? এটা কি হয়? এই ডাক্তার গলিটা আরো মনে করেন যে বেশি, অন্য সাথে একটু কম। ডাক্তার গলিটা বাইরেও পাই না, আমরা কাজে কর্ম যাইতে পারি না। চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমিয়ে আমদানি রপ্তানি আরো গতিশীল করতে বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি বা অফ ডকগুলোতে 38 থেকে বাড়িয়ে খালাসযোগ্য পণ্যের সংখ্যা 65 করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যদিও বন্দর বলছে এতে দেশের বাণিজ্য ব্যবস্থায় ইতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি গতিশীল হবে বন্দর। তবে বন্দর ব্যবহারকারীরা বলছেন অংশীজনদের সাথে কথা না বলে ইচ্ছেমতো সিদ্ধান্ত চাপিয়ে দিলে নেতিবাচক প্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। আজিজা হক পায়েলের প্রতিবেদন। দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্য খালাসে গতি আনতে বন্দরের বাইরে অফডকের মাধ্যমে খালাস করা হতো 38টি পণ্য। কিন্তু এখন সংখ্যা বাড়ানোর পর অফডকগুলো থেকে খালাস হবে 65 ধরনের আমদানি পণ্য। বন্দর কর্তৃপক্ষ বলছে অতিরিক্ত কন্টেইনারের চাপ কমানো এবং বন্দরের গতি বাড়াতে এবার 65 ধরনের পণ্য জাহাজ থেকে সরাসরি বেসরকারি কন্টেইনার ডিপোতে পাঠাতে চায় কর্তৃপক্ষ। নির্ধারিত এসব পণ্য বেসরকারি আইসিডিতে চলে গেলে কন্টেইনার জট কমিয়ে গতি বাড়ার পাশাপাশি বাড়বে বন্দরের সক্ষমতাও। 65টা আইটেম অফডকে যাওয়ার একটা নির্দেশনা দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো অফডকের সক্ষমতা অতটা না থাকার কারণে কাস্টমস সেটা ক্রমান্বয়ে দিচ্ছে। তবে কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে নাখোশ বন্দর ব্যবহারকারীরা। তাদের দাবি স্টেক হোল্ডারের সাথে আলোচনা ছাড়া এমন সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ীরা। পণ্য যদি সরাসরি আইসিডিতে যাওয়া হয়, ওখান থেকে খালাসের ব্যাপার হয়, সেখানে সময় সাপেক্ষ ব্যাপার থাকতে পারে, আবার কস্ট ইনভলভ থাকতে পারে। তো সময় এবং কস্ট দুটোই যদি বেড়ে যায়, ইট ইজ নট গুড ফর দিস এনি এক্সপোর্ট। এই বিষয়ে যদি যথাযথ কর্তৃপক্ষ আমাদের সাথে আলোচনা করে, আমরা সার্বিক বিষয়গুলো ওনাদেরকে অবহিত করতে পারি। বেসরকারি কন্টেইনার ডিপো মালিকরা বলছেন সক্ষমতা থাকায় কন্টেইনার রাখতে সমস্যা হবে না আইসিডিতে। তবে বন্দর জট, রাস্তায় জ্যাম ও বন্দরের স্ক্যানার মেশিনের ধীর গতির কারণে বন্দর থেকে ডিপোতে পৌঁছাতে সময় বেড়ে যায়। চট্টগ্রাম বন্দরের মধ্যে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে যা ডিপোগুলোর পারফরমেন্সের উপর ডেফিনেটলি নেগেটিভলি ইম্প্যাক্ট করছে। এর মধ্যে স্ক্যানিং এর সমস্যাটা সবচেয়ে বড়। চট্টগ্রামে বর্তমানে 19টি বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো আইসিডি কার্যক্রম চালাচ্ছে। এসব ডিপোকে কার্যকরভাবে কাজে লাগাতে পারলে আমদানি রপ্তানি বাণিজ্যে গতি আসবে, কমবে বন্দর জট আর বাড়বে অর্থনীতির সক্ষমতা। আজিজা হক পায়েল, দেশ টিভি, চট্টগ্রাম। গেল কয়েক বছরের মন্দা ছাপিয়ে এবারের দুর্গাপূজায় পোশাকের বাজার ছিল বেশ জমজমাট। বিক্রেতারা বলছেন অন্তত 15 থেকে 20% বেড়েছে
বেচা কেনা। শারদীয় উৎসবকে ঘিরে দেশীয় বুটিক শপগুলোর কালেকশনও ছিল নতুনত্ব। বিস্তারিত ফাহিম ইউসুফের প্রতিবেদনে। পূজার ঢাক, সিঁদুরের লাল রং দেবী দুর্গার অবয়ব। শারদীয় উৎসবে এমনই বাহারি পোশাকে ছেয়েছে দেশীয় বুটিক শপগুলো। শরতের নীল আকাশ, কাশফুলের সাদা রঙের ছোঁয়া আর উৎসবের বাহারি রঙের ব্যবহার ছিল এবারের পূজা উৎসবের শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবিতে। নির্বাচনী আমেজ আর রাজনৈতিক অস্থিরতায় গেল কয়েক বছর দেশীয় বুটিক শপগুলোর আয়োজন ছিল সাদামাটা। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। এবারের থিমগুলো ছিল প্রতিমার ছবি, নকশি পিঠা এবং ওম দিয়ে ডিজাইন করা। আর ফেব্রিক্সের কথা যদি বলি, হাফ সিল্ক, মসলিন, কটন ফেব্রিক্স ব্যবহার করা হয়েছে। কালারের ক্ষেত্রে লাল, সাদা, হলুদ, ইয়েলো, পিঙ্ক, ম্যাজেন্ডা কালার এগুলো ব্যবহার করা হয়েছে। সাধারণত পূজায় একটু তারা লাল বা লাল সাদা পরে ওই ধরনের প্রোডাক্ট রেডি করা হয়েছে। শাড়ি টাড়ি একটু লাল কম্বিনেশন বা লাল সাদা কম্বিনেশন এরকম থিম দিয়ে তৈরি করা হয়েছে। শুধু ডিজাইন বৈচিত্র্য নয়, দুর্গা উৎসবকে ঘিরে বিভিন্ন ব্র্যান্ডের দোকানগুলো সেজেছে শারদীয় ভঙ্গিতে। আর তাই তো এবার বিক্রিও বেশ। ব্যবসায়ীরা বলছেন গেল বছরের তুলনায় অন্তত 15 থেকে 20% বেড়েছে বিক্রি। পূজার প্রোডাক্ট ভালো সেল হচ্ছে, যেমন শাড়ি, বাচ্চাদের প্রোডাক্ট, থ্রি পিস, পাঞ্জাবি, শার্ট। গত বছর যদি আমরা 50% বিক্রি করি, এবার হয়তো আমরা 60+ বিক্রি করেছি। ওভারঅল বিক্রিটা ভালো হয়েছে। পূজা উপলক্ষে 10 থেকে 15% ছাড়ের ঘোষণা ছিল কোনো কোনো দোকানে। সেই সাথে ব্যাংকগুলোর ডেবিট অথবা ক্রেডিট কার্ডের কেনাকাটায়ও ছিল ভিন্ন ভিন্ন ছাড়। এবারের পূজার ব্যবসা নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা জানান, ঈদ, পূজা আর বৈশাখী উৎসবকে কেন্দ্র করেই আলাদা আয়োজন থাকে বুটিক শপগুলোতে। এই ব্যবসা মন্দা হলে টিকে থাকাও মুশকিল হয়ে যায় বুটিক শপগুলোর। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। কিশোরগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজার মহানবমী। এনে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ। চলে যাচ্ছে তার কাছে। তোফায়েল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। শুভ শারদীয়া মহানবমীকে ঘিরে কি কি আয়োজন রয়েছে সেখানে আমাদের জানাবেন। জি ধন্যবাদ। আসলে যেমনটি বলছিলেন, আজ কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের যে শারদীয় দুর্গোৎসব সেটা কিন্তু চতুর্থ দিন। কিন্তু আজ মহা অষ্টমী পেরিয়ে আজ কিন্তু মহানবমীর যে লগ্ন সেটাই কিন্তু চলছে। আমরা সকাল থেকে আসলে আমি এখন বর্তমানে যেখানে রয়েছি কিশোরগঞ্জের হাওর এলাকা অষ্টগ্রামে আমি রয়েছি। এখানকার বেশ কিছু পূজা মণ্ডপ আসলে আমি সকাল থেকে ঘুরে দেখেছিলাম এবং এখানে আসলে যেটি দেখতে পেরেছি অন্যান্য জায়গার মতো কিন্তু এখানেও যে হাওরের যে যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন তাদের মধ্যে কিন্তু উৎসবের আমেজ কিন্তু বিরাজ করছে। আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়েছি এখানে অষ্টগ্রাম উপজেলার একটি পূজা মণ্ডপ। এখানে আমরা দেখতে পেরেছি সকাল থেকেই যে নবমীর যে আনুষ্ঠানিকতা, যে যজ্ঞের যে আয়োজন সেটি কিন্তু এখানে চলছে। এবং আপনাদেরকে যদি আমি আর একটু জানিয়ে রাখি, এবার কিন্তু কিশোরগঞ্জে 13টি উপজেলায় 384টি মণ্ডপে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে হাওরে এই মোট 87টি মণ্ডপে কিন্তু এখানকার যে শারদীয় যে দুর্গাপূজার যেই আয়োজন সেটি কিন্তু চলছে। তো মণ্ডপে কিন্তু যে ভক্তদের মাঝে কিন্তু আমরা বেশ উৎসবের আমেজ দেখতে পেয়েছি। এছাড়া আগামীকাল কিন্তু যে দশমী, বিজয়া দশমীর মাধ্যমেই কিন্তু দেবী দুর্গার যে বিদায়ী সুর সেটি কিন্তু ঘটবে আসলে আমরা জানতে পেরেছি। তো আমরা এখানকার যে সকালে যদি বলি আপনাদের বিভিন্ন যে পূজা মণ্ডপগুলোর কথা, এখানে কিন্তু আছে কিন্তু গতকাল কিন্তু 108টি নীল পদ্মে কিন্তু দেবী দুর্গার যে পূজা সেটি কিন্তু হয়েছে। এছাড়া নীলকণ্ঠ, নীল অপরাজিতা ফুল যজ্ঞের মাধ্যমে কিন্তু মহানবমীর যে বিহিত পূজা সেটি কিন্তু অনুষ্ঠিত হবে। এছাড়া 108টি বেলপাতা, আম কাঠ, ঘি দিয়ে কিন্তু এই যে একটা যজ্ঞের যে আয়োজন সেটিরই কিন্তু প্রস্তুতি কিন্তু প্রতিটি মণ্ডপে চলছে। তো এবার আসলে সবকিছু মিলিয়ে কিশোরগঞ্জের চিত্রটা যদি বলি, কিশোরগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ কিন্তু এইসব এই শারদীয় দুর্গোৎসবের যে নিরাপত্তার যে ব্যবস্থা, একদম কঠোর নিরাপত্তার ব্যবস্থা কিন্তু আমরা দেখতে পেরেছি। এছাড়া বিভিন্ন যারা আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা রয়েছেন তাদের যে সরবতা কিন্তু আমরা আসলে প্রতিটি মণ্ডপেই আমরা দেখতে পারি। এছাড়া সিসি ক্যামেরার আওতায় কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপকে আনা হয়েছে।
তো সবকিছু মিলে এবার কিন্তু দেবী দুর্গার যে আগমন সেটি কিন্তু আমরা যেটি জানতে পেরেছি গজে আগমন, এবং গজে আগমন মানে যেটি বলা হয় যে শান্তি এবং সুখ এবং শান্তির যে প্রতীক সেটি কিন্তু ধরা হয়। তাই কিন্তু কিশোরগঞ্জের হাওরে যে এবার কিন্তু ফসলের যে বিষয়টি রয়েছে সেটি কিন্তু দেবী দুর্গা এখানে কিশোরগঞ্জের হাওরে শেষ ফসলের দিক দিয়ে সুখ শান্তি আনবে বলে আসলে এখানকার যে সনাতন ধর্মের রয়েছেন তারা কিন্তু আশা করছেন। তো মহানবমীর কে ঘিরে কিন্তু এই ছিল মূলত কিশোরগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। অতসী। তোফায়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, কিশোরগঞ্জের অষ্টগ্রাম থেকে মহানবমীর আনুষ্ঠানিকতা সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। শারদীয় দুর্গাপূজায় টানা 4 দিনের ছুটিতে লাখো পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠেছে সৈকত নগরী কক্সবাজার। এতে 5 লাখেরও বেশি পর্যটক সমাগমের আশা সংশ্লিষ্টদের। এদিকে আগত বিপুল সংখ্যক পর্যটকদের চলাচল নির্বিঘ্ন করার পাশাপাশি হয়রানি রোধে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। সহকর্মী আব্দুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। দুর্গাপূজা উপলক্ষে 2 দিনের ছুটির সঙ্গে যোগ হয়েছে সাপ্তাহিক ছুটির দিনগুলোও। টানা 4 দিন ছুটি থাকায় বিপুল সংখ্যক পর্যটকের পদচারণায় মুখরিত কক্সবাজার। অধিকাংশ হোটেল মোটেল বুকিং হয়েছে। 5 লাখের বেশি পর্যটক সমাগম হয়েছে বলে জানিয়েছেন পর্যটন সংশ্লিষ্টরা। বর্তমান আজকে পর্যন্ত যেহেতু আমাদের আগামী শুক্রবার শনিবার সহ একটা লম্বা ছুটি আছে, প্রায় দীর্ঘ ছুটিতে আমাদের প্রায় 80 থেকে 90% হোটেল বুকিং হয়ে গেছে। আমরা আশাটা করছিলাম সেরকম কিন্তু আমরা বুকিং পেয়েছি। আগামী যে কয়দিন বন্ধ থাকবে আশা করছি কক্সবাজার পর্যটকে ভরপুর থাকবে, টয়টম্বর থাকবে। রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের টিকিটের চাহিদার প্রেক্ষিতে গত মঙ্গলবার রাত থেকে আগামী শনিবার পর্যন্ত ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটে ট্যুরিস্ট এক্সপ্রেস নামের একজোড়া ট্রেন চালু করেছে। ট্যুরিস্ট স্পেশাল নামে একজোড়া ট্রেন আগামী 30 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত চলাচল করবে। ট্রেনটিতে 18টি কোচ থাকবে। ট্রেনটি ঢাকা থেকে ছাড়বে রাত 10:30টায়, কক্সবাজার পৌঁছাবে 6:50 এবং 11:30-এ কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঘুরতে আসা পর্যটকরা বলছেন, যান্ত্রিক জীবনের অবসাদ কাটাতে দিগন্তের নীল জলের ছোঁয়া পেতে ছুটে এসেছেন তারা। গত 25 তারিখ থেকে কিন্তু লাখ লাখ পর্যটকের সমাগম হচ্ছে এবং তারা 1 থেকে 4 তারিখের যে ছুটিটি, এই ছুটিতে প্রায় 3 থেকে 3.5 লাখ, প্রায় 4 লাখ লোকের সমাগম এখানে ঘটবে। আর এই উপলক্ষে আমাদের টুরিস্ট পুলিশের এখানে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যে আমাদের পুরো নিরাপত্তার ব্লকে আমরা ডেকে দিয়েছি। অন্যদিকে বিপুল সংখ্যক পর্যটকের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক ব্যবস্থা নেওয়ার কথা বলছেন প্রশাসন ও টুরিস্ট পুলিশ সংশ্লিষ্টরা। সমুদ্রে অনেক স্রোত আজকে, অনেক সুন্দর ভাল লাগছে। নানা নানু খালা খালু সবাই মিলে একসাথে আসছি, অনেক ভাল লাগছে। জামাই নাতি সপরিবারে এসেছি, এমনকি আমার বাসায় 2টা বিড়াল আছে, ওদেরকেও নিয়ে এসেছি। মোট কথা সপরিবারেই আসছি আমরা। অন্যরকম কক্সবাজার আসলে মনেই চাই যে কক্সবাজার আসি, কক্সবাজার সমুদ্র সৈকত। আমাদের মনে করেন শহরের জীবন থেকে একটু গ্রামীণ জীবনে আসলে কক্সবাজারের ফিলটা উপভোগ করতে পারি। আগত পর্যটকরা নির্বিঘ্নে ঘুরে বেড়াবে কক্সবাজারের সবকয়টি পর্যটন কেন্দ্রে, এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। যেখানেই সড়ক সংস্কারের কাজ সেখানেই অনিয়ম, যেন দুর্নীতির আখড়ায় পরিণত হচ্ছে কুষ্টিয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। গ্রামীণ সড়ক সংস্কারের নামে চলছে লুটপাটের মহোৎসব। কোথাও সড়কের মধ্যে গাছ রেখে করা হচ্ছে সংস্কার কাজ, আবার কোথাও সংস্কারে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরণ। এজন্য দেখার কেউ নেই। ইরফান ডানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। এটি কুষ্টিয়া সদর উপজেলার বল্লভপুর ভাদালিয়া সড়ক। চলতি বছরের এপ্রিল মাসে 3,46 লাখ টাকা ব্যয়ে 3200 মিটার এ সড়কটির সংস্কার কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, যার বাস্তবায়নের দায়িত্ব পায় লরিন এন্টারপ্রাইজ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এ সড়কটি সংস্কারে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। সড়কের মধ্যে সারি সারি গাছ রেখেই নিম্নমানের ইট খোয়া দিয়ে দায়সারাভাবে করা হয়েছে সড়কের কাজ। পুরো কাজ শেষ না করেই উধাও ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে পথচারীরা। কোন রকম কার্পেটিং করে চলে গেছে রোডের ইট বালু ফেলায়, তাছাড়া তার কিছু করে নাই। রাস্তায় অনেক জায়গায় ভাঙাচুরা হয়ে গেছে, অনেক ওই পুকুরে বাউরি ভাঙি চুরি নষ্ট হয়ে গেছে, এইসব দেখাশোনারও লোক নাই। প্রাইমারি দ্বারা চলে গেছে, আর কোনো কাজ কাম দেখাশোনা তারা করে না। এখন রাস্তা ভেঙে যাচ্ছে,
গাছে গাড়ি ঘোড়া বাজছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে। ওই ও অফিসে বসে বসে সব কিছু করে, এর রাস্তায় এসে দেয় নাকি? মানে কন্ট্রাক্টর কথা তো দেওয়ার কথা দেয় না, খোয়া কম। মশাল থেকে পোড়াদহ সড়কের সংস্কার কাজেরও একই অবস্থা। 5 কোটি 20 লক্ষ টাকা ব্যয়ে এ সড়কটির সংস্কার কাজ এবছরের মার্চে শুরু হলেও অর্ধেক কাজ করেই লাপাত্তা ঠিকাদার। এ কাজেও রয়েছে ব্যাপক অনিয়মের অভিযোগ। শুধু এই সড়কগুলোই নয়, জেলায় এলজিইডির চলমান অধিকাংশ সড়ক সংস্কারেরই একই অবস্থা। আবার অনেক গ্রামীণ সড়কই চলাচলের একেবারে অনুপযোগী হয়ে পড়লেও নজরে আসে না এলজিইডি কর্তৃপক্ষের। 2 নম্বর ইট দিয়ে রাস্তা করার পরে ওরা রোলার করে ফেলাতে চলে গিয়েছে, আর আসেনি আজ 4 মাস। সমস্যা পানি বেঁধে থাকছে, এখানে দোপ সারিনি, জায়গায় যায় এটা আছে, জায়গায় যায় গুলি বাড়া গিয়েছে, এরকম আবার ওইদিকে ভাইও কি জায়গায় জায়গায় রাত বিরাত লোক তো চলতেই পারে না, মানে খুব কষ্টকারের। পুকুরের ভিতরে গড়ি যায়, কেউ আসে না, এলজিইডির কেউ খোঁজ খবর নেই। তবে এ বিষয়ে কুষ্টিয়া এলজিইডির নির্বাহী প্রকৌশলী বলছেন, সংস্কারে অনিয়মের বিষয়গুলো খতিয়ে দেখবেন তিনি। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নেবেন ব্যবস্থা। তা আমরা একটা খতিয়ে দেখব যে আসলে অনিয়মের ব্যাপারে কারা কারা দায়ী। আমাদের প্রধান প্রকৌশলী স্যার আছে, তার দৃষ্টিগোচর করে এদের ব্যাপারে যদি কোনো ব্যবস্থা নেওয়া হয়, মানে নেওয়ার জন্য আমরা সুপারিশ করব। গ্রামীণ অবকাঠামো উন্নয়নের নামে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। নাইদা সান্তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।